প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর পাঠ্যপ্রবন্ধ নব নব সৃষ্টি। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। নব নব সৃষ্টি। লেখক সৈয়দ মুজতবা আলী। লেখকের জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। এই প্রবন্ধের মূল প্রবন্ধ গ্রন্থ হল চতুরঙ্গ। এবার আলোচনায় আসি। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রথম লাইনেই তোমরা আন্ডারলাইন করো। আত্মনির্ভরশীল অর্থাৎ যে কারোর উপর নির্ভর করে না, যে সম্পূর্ণ একা একাই চলতে পারে, যা অন্য কোনো ভাষার উপর নির্ভর করে বেঁচে নেই। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এখানে বলেছে কোনো নূতন চিন্তা, অর্থাৎ যদি কোনো নতুন চিন্তা আসে, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে, কোনো নতুন রকম চিন্তা, কোনো নতুন অনুভূতি কিংবা কোনো বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন, অর্থাৎ যদি কোনো নতুন শব্দের প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত কি করে? সংস্কৃত ধার করার কথা না ভেবে, মানে সংস্কৃত অন্য কোনো ভাষা থেকে ভাষা ধার করার কথা ভাবে না, আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। নিজের ভাণ্ডারে, নিজের শব্দ ভাণ্ডারে সেরম কোনো শব্দ আছে কিনা বা কোনো এমন কোনো শব্দ আছে কিনা যাকে মডিফাই করে একটু নতুনত্ব করা যায়, সেই রকম অনুসন্ধান করে, অর্থাৎ খোঁজে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে পুরনো কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। নিজের ভাণ্ডারে খোঁজে যে এমন তার ওরকম কোনো শব্দ আছে, বা এমন কোনো শব্দ নিয়ে বা কোনো ধাতু নিয়ে একটু অদল বদল করে যদি নতুন একটা শব্দ তৈরি করা যায়। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। লেখক বলেছেন তার মানে এটা নয় যে সংস্কৃত কখনোই কোনো বিদেশি শব্দ নেয়নি, কোনো বিদেশি শব্দকে সে আপন করেনি। নিয়েছে, অবশ্যই নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয়, অর্থাৎ যে বিদেশি শব্দ সংস্কৃত শব্দ ভাণ্ডারে এতটাই কম আছে, মুষ্টিমেয় অর্থাৎ এক মুঠো, যেন এক মুঠো। তার বিশাল সমৃদ্ধ শব্দ ভাণ্ডারে বিদেশি শব্দ যেন এক মুঠো রয়েছে, এতটাই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। তার বিদেশি শব্দের পরিমাণটা এতই কম যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ, মানে নিজেই যে সম্পূর্ণ হয়েছে, নিজেকে দিয়েই যে সমৃদ্ধ হয়েছে, সেই রকম ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ নিজেই স্বয়ং সম্পূর্ণ ভাষা অনায়াসেই বলা যেতে পারে, বা আত্মনির্ভরশীল ভাষা অনায়াসেই বলা যেতে পারে। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের যতগুলো ভাষা ছিল সব ভাষায় কম বেশি আত্মনির্ভরশীল। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। এই লাইনটা আবারও আন্ডারলাইন করবে। কোন কোন ভাষা আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ, যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন আসে তবে কিন্তু এখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে। কোন কোন ভাষা স্বয়ংসম্পূর্ণ? সংস্কৃত ছাড়াও আর কোন কোন ভাষা স্বয়ংসম্পূর্ণ? হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। লেখক বলেছেন যে এখনকার যে ভাষা ইংরেজি এবং বাংলা, এগুলো কিন্তু আত্মনির্ভরশীল নয়, কারণ
এই ভাষাগুলো বিভিন্ন ভাষা থেকে অনেক শব্দ নিয়েছে, দিয়ে নিজেদের মতন একটা তৈরি করেছে। বা কোনো কোনো শব্দ তো সরাসরি বাংলায় আমরা ব্যবহার করি, বিদেশি শব্দ সরাসরি আমরা বাংলায় ব্যবহার করি। সেহেতু বাংলা বা ইংরেজি কোনোটাই কিন্তু আত্মনির্ভরশীল নয়, এরা অন্যের উপর নির্ভর করে টিকে আছে। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো বিভিন্ন ভাষা যখন যেটা মনে হয় যে এই ভাষাটা ব্যবহার করলে আমাদের সুবিধে হচ্ছে, তখন আমরা সেই ভাষাটাকে ব্যবহার করি। আমরা নিজেদের সংস্কৃত যেমন নিজেদের শব্দ ভাণ্ডারে খোঁজে নতুন কোনো শব্দ, আমরা কিন্তু সেটা বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু সেটা করা হয় না। এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। মানে প্রয়োজন থাকলে তো নিয়েছি, এবং প্রয়োজন না থাকলেও আমরা অন্য ভাষা থেকে শব্দ নিয়ে নিজেরা ব্যবহার করেছি, অতীতেও করেছি, এখনও করছি, বর্তমানেও আমরা করছি। পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পাঠান মোগল যুগে, অর্থাৎ যেই সময় ভারতবর্ষে পাঠান এবং মোগলরা বাস করত সেই সময়ের কথা বলা হয়েছে। পাঠান মোগল যুগে যখন আইন আদালত চালু হয়েছিল, খাজনা খারিজ, যখন খাজনা দিতে হতো, কর দিতে হতো, নতুন রূপে দেখা দিল। যখন আগে কি ছিল, রাজাদের আমল ছিল, তো তখন রাজাদের কালে অন্যরকম ব্যবস্থা ছিল বা অন্যরকম শব্দ চয়ন হতো। কিন্তু পাঠান মোগলরা যখন এলো তখন আইন আদালত শুরু হলো, তখন রাজা বলতে গেলে আস্তে আস্তে ক্রমে ক্রমে সরে যেতে লাগলো, এবং খাজনা খারিজ যখন দিতে হতে লাগলো বা সেই রকম ব্যবস্থা যখন শুরু হলো, তখন কি হলো, আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ বাংলায় এসেছে বা প্রচুর শব্দ আমরা গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। পরবর্তী যুগে কি হয়েছে, তখন তো আরবি ফার্সি, যখন পাঠান মোগলরা ছিল তখন তারা যেহেতু আরবি ফার্সির ব্যবহার করতো, তখন তাদের থেকে আমরা বিভিন্ন শব্দ নিয়েছি। পরবর্তী সময় যখন ইংরেজরা এলো, তখন ইংরেজি থেকেও অনেক শব্দ নিয়েছি এবং এখনো পর্যন্ত আমরা নিচ্ছি শব্দ। বাঙালি যেন অন্য ভাষাকে একটু বেশি ভালোবাসে। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। বিদেশি শব্দ গ্রহণ করা যে ভালো না খারাপ সেটা অবান্তর, মানে সেই প্রশ্ন না করলেই ভালো। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। এবং এখনও সজ্ঞানে আমরা নিজের জ্ঞানে আমরা নিয়েছি, সম্পূর্ণভাবে এখনও নিচ্ছি। শিক্ষার মাধ্যম রূপে ইংরেজি বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা যখন নেব, তখন আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে, এটা এখনও মনে করছেন তারা। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, মানে কিছু কিছু বিদেশি শব্দ এমনভাবে ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে যা আমাদের জীবন থেকে চাইলেও আমরা বাদ দিতে পারবো না। ঠিক যেমন রান্নাঘরে আলু আর কপিকে বাদ দেওয়া যায় না। আলু আর কপি যেমন আমাদের জীবনে, আমাদের প্রতিদিনের খাবারে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, তেমনই কিছু কিছু বিদেশি শব্দও আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যাদেরকে আমরা চাইলেও বাদ দিতে পারবো না। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, বিদেশি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। লেখক বলছেন যে ভবিষ্যতে আরও অনেক নূতন বিলিতি ওষুধ আসবে, যেমন সেই রকমই নূতন শব্দও আমাদের বাংলায় আসবে, এবং সেটা আমরা খাবো, সাগ্রহে গ্রহণ করব। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে,
নূতন আমদানিও বন্ধ করা যাবে না। এই আলু, কপি এবং ওষুধের মতো বিদেশি শব্দ আমাদের ভাষাতেও থাকবে এবং নূতন যখন আসবে তখন সেটা আমরা বন্ধ করতে পারবো না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণভাবে অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য। কোনো কিছুই যেমন অসম্ভব নয়, কিন্তু চেষ্টাটা অসম্ভব নাও হতে পারে। আমরা চেষ্টা করতেই পারি সেই বিদেশি শব্দগুলোকে ত্যাগ করার, কিন্তু আমরা কি চেষ্টা করছি? না, আমরা সেটা চেষ্টা করছি না। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন। হিন্দি শব্দ থেকে আবার অনেক সাহিত্যিক, হিন্দি ভাষীরা বা হিন্দির অনেক লেখক সাহিত্যিক, তারা কি করছেন, সেই আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলোকে যেন হিন্দি থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাঙালিরা তা করছেন না। তারা উঠে পড়ে লেগেছেন, তারা নিজেদের সাহিত্যের মাধ্যমে তারা চেষ্টা করছেন সেই বিদেশি শব্দগুলোকে বাদ দেওয়ার। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। লেখক বলেছেন, যেই হিন্দিভাষী সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে বিভিন্ন বিদেশি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই চেষ্টার ফসল যদি তারা তাড়াতে পারবেন কি পারবেন না সেটা লেখক নিজে দেখে যেতে পারবেন না, তবে এই গল্প যারা পড়ছে সেই তরুণ পাঠক, সেই কিশোর পাঠকরা হয়তো সেটা দেখে যেতে পারবেন। ফলে যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। লেখক বলছেন, যদি দেখে যে হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি শব্দ সরিয়ে দেওয়ায় তাদের ভালো হয়েছে, তাদের মঙ্গল হয়েছে, তাহলে তারাও, বাঙালিরাও হয়তো চেষ্টা করবেন তাদের ভাষা থেকে বিদেশি শব্দকে সরিয়ে দিতে। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে, এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব নয়, ইনকিলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ বহু বিদেশি শব্দ ব্যবহার করেছেন তার লেখনীর মাধ্যমে, এবং নজরুল ইসলামও কিন্তু ইনকিলাব যে শব্দটা, সেই শব্দটাও বিদেশি, সেই শব্দটাও তিনি তার লেখার মধ্যে ব্যবহার করেছেন, এবং শহীদ শব্দটাও বাংলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বা লেখায় ব্যবহার করেছেন। এবার এমনভাবে ব্যবহার করেছেন যে যেই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। এই রবীন্দ্রনাথ এবং নজরুল যা করেছেন, বিদ্যাসাগর কিন্তু তার সাধু রচনায় বা ভদ্র রচনায় বলা যেতে পারে, সেই কোনো রকম বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি, ফার্সি ব্যবহার করতেন। বেনামিতে লেখা অসাধু রচনায় যেখানে তিনি নিজের নাম দিয়ে লিখতেন, সেখানে কোনো রকম বিদেশি শব্দ ব্যবহার করতেন না, কিন্তু যেখানে তিনি নিজের নাম দিতেন না বা নিজের নাম ব্যবহার করতেন না, সেখানে তিনি চুটিয়ে বিদেশি শব্দ ব্যবহার করেছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি, ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। হরপ্রসাদ শাস্ত্রী, যিনি চর্যাপদের আবিষ্কর্তা, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তার নাম এখানে তুলে ধরা হয়েছে। যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, তিনি কি মনে করেছেন? আরবি, ফার্সির বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা করা হয়, এটাকে যদি অন্যায় বলে ঘোষণা করা হয়, তাহলে আহাম্মুখী, আধিক্যেতা। আরবি, ফার্সি শব্দের বিরুদ্ধে প্রতিবাদ করাটা যেন আধিক্যেতা, কারণ যেই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে কি করব? আমরা কি চাইলেই তাকে ছেড়ে দিতে পারবো? আমরা চাইলেই তাকে হয়তো ছেড়ে দিতে পারবো না। যদি খুব জোর চেষ্টা করি তবে হয়তো পারবো। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলায় এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি, ফার্সি ব্যবহার করেছেন। আলাল এবং হুতম মানে? আলালের ঘরে দুলাল লিখেছেন প্যারীচাঁদ মিত্র, সে তো এখানে প্যারীচাঁদ মিত্রকে বোঝানো হয়েছে। এবং হুতম বলতে
হুতম প্যাঁচা ছদ্মনাম কার? কালীপ্রসন্ন সিংহের, সেহেতু এখানে কালীপ্রসন্ন সিংহকে বোঝানো হয়েছে। আলাল এবং হুতমের ভাষা মানে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। তাদের ভাষাগুলি বিশেষ উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবেন না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন। সাধারণ বাংলায় স্রোতে তারা গা ঢেলে দেবেন না বলেছিলেন বলে সেই সব উল্লেখ এখানে প্রয়োজন নেই, সেসব উল্লেখ এখানে প্রয়োজন নেই। তাদের ভাষাগুলো তারা নিজেদের বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করেছিলেন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র, এইটাও আন্ডারলাইন করে রাখবে। হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? হিন্দি ভাষী সাহিত্যিক প্রেমচন্দ্র মুন্সিকে। প্রেমচন্দ্র কি বলেছেন? হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। প্রেমচন্দ্র নিজের লেখায় আরবি এবং ফার্সি শব্দ ব্যাপকভাবে ব্যবহার করেছেন। এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, এখানে আর একটা কথা বলে রাখা ভালো কি? রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। যে কোনো লেখনীর ভাষা, যে কোনো গল্প, যে কোনো কবিতার ভাষা তার কিসের ওপর নির্ভর করে? তার বিষয়বস্তুর উপর। সেই কবিতার বিষয়বস্তু কি, সেই গল্পের বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তুর ওপরে তার ভাষা নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। শঙ্কর দর্শনের আলোচনায় কি হবে? সংস্কৃত শব্দবহুল। শঙ্কর দর্শনের যে কোনো লেখায় বেশিরভাগ শব্দই সংস্কৃত থেকে নেওয়া হয় বা বেশিরভাগ সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে, মোগলাই যে রেস্তোরাঁ আছে তার বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা, অর্থাৎ কালীপ্রসন্নের ভাষা ঘেঁষা, মানে কালীপ্রসন্নের ঠিক অবয়ব বলা যেতে পারে না, কালীপ্রসন্নের ভাষার সাথে অনেকটাই যেন মিল থাকে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বসুমতী একটি পত্রিকা, তার সম্পাদকীয় রচনার ভাষা মানে পত্রিকার যে সম্পাদকীয় রচনা তার ভাষাতে যেন একটা গাম্ভীর্য আছে, একটা গম্ভীর ভাষা। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাঁকা চোখও একটি পত্রিকা, তার ভাষাও আবার আলাদা, তাকে কি থাকে? চটুলতা অর্থাৎ বা রসিকতা থাকে। বসুমতী পত্রিকার ভাষায় গাম্ভীর্য থাকে, সেখানে কোনো রসিকতা থাকে না। আর বাঁকা চোখের ভাষাতে আবার রসিকতা থাকে, সেখানে গাম্ভীর্য বিষয় খুব একটা থাকে না। আজ এই পর্যন্তই পড়াচ্ছি, পরের অংশটি পরের ভিডিওতে পড়াবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই পর্যন্ত আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত কেমন লাগলো তা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।